আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের আশা, ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বাংলাদেশের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন মাহাদি আমিন। আগস্টের শেষে যাবে প্রথম ব্যাচ। সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা নাসির উদ্দিন পাটোয়ারি। এবং জুলাই যোদ্ধা সেজে চলছে দুর্নীতি, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ জামায়াত আমিরের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধ কারখানা চালু, বেসরকারীকরণ ও দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্প কারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী এবছরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন। একই সাথে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়। ওয়াশিংটন ঢাকা সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে মন্ত্রী আরও জানান, বৈঠকে ব্যবসা বাণিজ্য, রোহিঙ্গা সংকট এবং জ্বালানি সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে ভূ রাজনীতি কিংবা দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে এক্স হ্যান্ডেলে এক বার্তায় গোর জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরকে ঘিরে বেশ কিছুদিন ধরেই সরগরম ছিল কূটনৈতিক পাড়া। প্রধানমন্ত্রীর চীন সফরের প্রায় ১.৫ মাসের মাথায় তার এই আগমন নিয়ে চলছিল নানা বিশ্লেষণ। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সফর সম্পর্কে জানা গেল, মূলত দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতেই ঢাকায় এসেছেন মার্কিন এই হাই প্রোফাইল কূটনীতিক। বৃহস্পতিবার ঢাকায় আসার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন সার্জিও গোর। দীর্ঘ প্রায় ২ ঘণ্টা চলে দুই পক্ষের আলোচনা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ এই সফর প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ব্যবসা বাণিজ্য এবং রোহিঙ্গা সংকটই ছিল তাদের আলোচনার মুখ্য বিষয়। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের নির্ধারিত শুল্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। অন্যরা 12 পেয়েছে, 12.5 পেয়েছে, আমরা 10 পেয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি যেটার কথা কেউ বলছে না। এই যে জামা কাপড় আমরা বানাই, এটা যদি আমেরিকান তুলা বা ফাইবার দিয়ে বানাই, দিস ইজ বেসিকলি এ ট্রান্সফর্মড আমেরিকান কটন। তো আপনারা কেন এর উপরে শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদেরকে তার জন্য একটা ডিসপেন্সেশন দিয়েছে, যে একটা ট্যারিফ কোটা সিস্টেম করেছে যাতে করে আমরা আরও অধিকতর মার্কেট অ্যাক্সেস পাই। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভূ রাজনীতি কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ অংশগ্রহণমূলক রাজনীতি প্রসঙ্গে কোনো আলোচনা গোরের সাথে হয়নি। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়, আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই। মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈঠকে এই প্রসঙ্গ ওঠেনি। কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। কোনোদিন বলে নাই। বাংলাদেশ, চায়না, মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ঢাকায় সফররত মার্কিন দূত সার্জিও গোর। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে
এই কূটনীতিকের। এত রাত জেগে থাকার জন্য ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগস্টের শেষ সপ্তাহ থেকে ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথম ধাপে বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন। তিনি জানান, আগের সিন্ডিকেট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রিক্রুটিং এজেন্সিগুলোকে বাদ দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানো হবে। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটতে যাচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার জটিলতার। সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহ থেকেই দেশটিতে বাংলাদেশি কর্মীদের প্রথম ব্যাচ যেতে শুরু করবে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately. কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুত শ্রমবাজার চালু করতে একমত হয়েছে দুই দেশই। মালয়েশিয়ার সেক্টর ও সাব সেক্টরগুলোতে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ থাকবে। যারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছিল, যারা সিন্ডিকেট অংশ হিসেবে দুর্নীতিতে ছিল, তাদের কেউ এই নতুন যে তালিকা হবে সেখানে থাকবেন না এবং মালয়েশিয়ান অথরিটি সেটি সামনের দিনগুলোতে অত্যন্ত স্বল্প সময়ের ভিতর কনফার্ম করবে। এ সময় স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত এবং খরচ কমাতে প্রথম ধাপে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর অনুরোধ জানানো হয়। আমাদের মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। অল্প সময়ের মধ্যেই মালয়েশিয়া কর্তৃপক্ষ পুরো বিষয়টি চূড়ান্ত করবে বলে আশা বাংলাদেশের। জামিল হাসান শান্ত, ATN বাংলা। হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে 2 দফা হামলা হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িতে হামলা চালানো হয়। এছাড়া এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু ও আতিকুর রহমান মুজাহিদের গাড়ি এবং 7 শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও হামলার শিকার হয়। এনসিপির পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়েছে। সিলেট থেকে ইকবাল মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে 2 দফা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 3টার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। এ হামলায় ছাত্র দলকে দায়ী করেছেন সার্জিস। এছাড়াও এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু, আতিকুর রহমান মুজাহিদ এবং 7 শহীদ পরিবারের সদস্যদের বহন করা গাড়িও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়, সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। পরে সিলেটে রক্তাক্ত জুলাই স্মরণে আয়োজিত আলোচনা সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আদলেই হামলা চালিয়েছে বিএনপি। সরকার সংস্কার চাচ্ছে না, সরকার কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়িবহরে হামলা করে। এদিকে আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা দিয়েছেন যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আমাদের গাড়িটা তো করছে। সমাজে কিছুই পরিবর্তন হয়নি, ঘুষ দুর্নীতির সাথে জড়িতরাই এখন ভোল পাল্টে জুলাই যোদ্ধা বনে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি বলেন, পরিবর্তনের মানসিকতা তৈরি করতে না পারলে জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবর্তনের উদ্যোগ সফল করতে সবাইকে সমর্থনের আহ্বানও জানান মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়িত কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি বিজড়িত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রদর্শনীর প্রতিটি ছবিতে উঠে এসেছে অকুতভয় জুলাই যোদ্ধাদের বীরত্ব গাথা। অনুষ্ঠানে জুলাই শহীদ দিবস বিষয়ক বেশ কয়েকটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন এলজিআরডি ও তথ্যমন্ত্রী।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, পরিবর্তনের জন্যই ছাত্র জনতাকে অনেক মূল্য দিতে হয়েছে। এখন পরিবর্তন করতে না পারলে জুলাই যোদ্ধাদের রক্তস্রোত বৃথা হয়ে যাবে। স্বৈরাচারী আচরণ আর দেখতে চায় না তরুণ প্রজন্ম। আমরা যারা ক্ষমতায় যাই, একটা রসায়ন কাজ করে যে আমি ক্ষমতায় আছি, ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এটার পরিবর্তন চেয়েছে ছেলেরা, অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য। সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। এ সময় আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন, ঘুষখোর দুর্নীতিবাজদের মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। তারেক রহমান সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন। তার হাতকে শক্তিশালী করতে পারলেই জুলাইয়ের আকাঙ্ক্ষার সফলতা আসবে। যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে ভোট পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। ওরাই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। We must all give him support. অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের মতো জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ঢুকলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে তিনি সব ধরনের আইনি সহায়তা নিতে পারবেন বলে জানান মন্ত্রী। সচিবালয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে যথেষ্ট সময় আছে, তাই আগস্টে সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। ঘোষণা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তার ফাঁসি কার্যকর করা হবে নাকি আপিলের সুযোগ পাবেন তা নিয়ে চলছে বিতর্ক। গত বছর ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৩০ দিনের মধ্যে আপিলের বিধান থাকলেও তিনি সেটা করেননি। ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি জামাত নেতা আবুল কালাম আজাদ ১৩ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাজা স্থগিত করে আপিল করেন। শেখ হাসিনাও সে সুযোগ পাবেন কিনা তা সরকারের বিষয় বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। আইনমন্ত্রী বলছেন, তিনি দেশে ফিরলে আইন মোতাবেকই সব কিছু করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা না। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগটা করব। আইনমন্ত্রী কথা বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও সংবিধানের ১২৩-এর এক অনুচ্ছেদ অনুযায়ী আগামী ২১ অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। সেজন্য সংসদ অধিবেশন প্রয়োজন। আইন অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে সংসদের তৃতীয় অধিবেশন শুরু করবার সুযোগ রয়েছে। তাই আগস্টে বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচিত করবার দরকার নেই বলে মনে করছেন আইনমন্ত্রী। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো ৯০ দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন ৬০ দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত ৬০ দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। আইনমন্ত্রী জানান, দেশে ৪৫ লাখ মামলার জট রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এই বোঝাটা কিভাবে নিরসন করা যায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। গাইবান্ধা জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের সুপারভাইজার পদে সাঘাটে উপজেলার আয়েশা আক্তার,
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক পদে সিরাজগঞ্জের কামারখান্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বসিত তারা। সরকারের পক্ষ থেকে বহুবার গণভোট নিয়ে আপোষের প্রস্তাব দেওয়া হলেও তা জামায়াত প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। অভিযোগ করেন সব প্রতিষ্ঠানে নির্লজ্জভাবে দলীয়করণ করে কোটা প্রথা ফিরিয়ে আনছে বিএনপি। খায়রুল ইসলামের রিপোর্ট। গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন। জানান দেশের বিভিন্ন স্থানে হামলা মামলার শিকার হচ্ছেন তারা। আমাদের জুলাই যোদ্ধারা আমাদের যখন তারা স্বাস্থ্য কার্ড নিয়ে হসপিটালগুলোতে যায় তখন বলে হয় জুলাই আবার কি। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকরের প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দিতে প্রস্তুত নই। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার সব জায়গায় দলবাজির মাধ্যমে বৈষম্যমূলক কর্মকাণ্ড করছে। আজকে সবই রয়ে গেল, সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বীমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কোটা নয়। বিএনপি নেতৃবৃন্দের অভিযোগের জবাবে তিনি আরও বলেন, জামাত আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কোনো ক্রেডিট নেননি কিংবা মাস্টারমাইন্ড বলেও দাবি করেননি। তবে শুরু থেকেই তার দল শিক্ষার্থীদের পাশে ছিল বলে জানান জামাত আমির। আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি। ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতির সাথে প্রতারণা করে বিগত সরকারের পথে হাঁটছে বিএনপি। বড়ত্বের দম্বে অহংকারে কেউ যেন ফেটে না পড়ে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এর উপর ক্ষুদ্র বাহিনীকে বিজয় দিয়েছে। শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। তার বিরুদ্ধে হেফাজতের সমাবেশ পণ্ড ও হত্যাকাণ্ড চালাতে আওয়ামী লীগের বৈঠকে পরিকল্পনা ও উস্কানির অভিযোগ রয়েছে। তবে তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে লতিফ সিদ্দিকীকে আসামি করা হয়েছে। আইনি লড়াই চালিয়ে যাবার কথা জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় অভিযোগ আমলে নিয়ে গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩১ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই পরোয়ানার সূত্রে বুধবার সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবন থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আটক করে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানির পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় নিজের ফাঁসির দাবি জানান লতিফ সিদ্দিকী। পরে আদালত কক্ষে পুলিশের সাথে তার বাকবিতণ্ডা হয়। এ সময় লতিফ সিদ্দিকীর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীও আদালতে উপস্থিত ছিলেন। একেবারে অন্যায়, উদ্দেশ্য প্রণোদিত এবং এটা একেবারে অচল। লড়ব, আইনে লড়াই যেভাবে লড়ে ঠিক সেভাবে। যদি উনি কোনো অপরাধের দায়ে যে অপরাধটা করেন নাই তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, আমিও সেটা চাই। শাপলা চত্বরে গণহত্যা মামলার ১০ নম্বর আসামি সে সময়কার বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঘটনার পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছে প্রসিকিউশন। যে নারকীয় নৃশংসতা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন, এবং এই সিদ্ধান্তের বলেই ৬১ জন ব্যক্তিকে হত্যা করা হয়। এদিন রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ ৩৮ জনের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন।
হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে জুলাই আন্দোলনের রক্তমাখা পতাকা তুলে দিয়েছেন শেখ আজিজুর রহমান। 24-এর গণ অভ্যুত্থানে মাথায় গুরুতর আঘাত পেয়ে এই পতাকা দিয়েই রক্ত বন্ধ করেন আহত আজিজুর। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে সাক্ষাতে প্রধানমন্ত্রী আজিজুরের আহত হওয়ার ঘটনা, লেখাপড়া এবং সিএনজি চালিয়ে শিক্ষা জীবনে খরচ চালানোর বিষয়সহ তার চিকিৎসার খোঁজ নেন। পরে শেখ আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তার জীবনের স্মরণীয় একটি মুহূর্ত। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে নাজেহাল সাধারণ মানুষ। শিল্প কারখানার পাশাপাশি এর প্রভাব পড়েছে পরিবহন ও আবাসিক খাতেও। চাপ কম থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বাসাবাড়িতেও প্রয়োজনীয় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে আগস্ট মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। এবার আন্তর্জাতিক সংবাদ। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে আইআরজিসির হামলায় কয়েকজন মার্কিন কর্মকর্তা ও কারিগরি কর্মী নিহত হয়েছে, এমন দাবি করেছে ইরান। এ সময় 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস এবং আরও 3টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুদ্ধবিমান ও সরঞ্জাম লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে এখনও ওয়াশিংটন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তেহরান জানায়, বুধবার রাতে কেশম দ্বীপে মার্কিন হামলা জবাবে এই হামলা চালানো হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশম দ্বীপে মার্কিন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। এবারে জানিয়ে দেব খেলার খবর। সামর্থ্যের সবটুকু দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ভালো করতে চায় বাংলাদেশ। দেশ ছাড়ার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে একথা জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে 23 বছর পর খেলতে যেয়ে অস্ট্রেলিয়ার অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারাটাকেই গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। পরাগ আরমানের রিপোর্ট। বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া অপরাজেয় শক্তি। টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথমে আছে তারা। 9ম স্থানের দল বাংলাদেশের কাছে প্রতিপক্ষ হিসেবে অজিরা পাহাড় সমান। সে কথা মাথায় রেখেই বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেশ ছাড়ার আগে অজিদের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা করছেন। এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে সংবাদ সম্মেলন শান্ত জানান, দলের উপর সেই বিশ্বাস আছে তার। কোন প্লেয়ার থাকলে আরো বেটার হতো, এগুলো নিয়ে আসলে চিন্তা করাটা এখন আমার মনে হয় না যৌক্তিক হবে। আমার মনে হয় যে কত ভালো ক্রিকেট খেলতে পারি আমরা এই দলটা নিয়ে এবং এই দলের উপরে কতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি সেটা ইম্পর্টেন্ট। এই আত্মবিশ্বাসটা শান্ত পাচ্ছেন গত কয়েক বছরে দলের ধারাবাহিক পারফরমেন্স থেকে। আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটটা যেভাবে খেলতেছি লাস্ট কিছু বছর ধরে আমরা চেষ্টা করবো ওইভাবেই খেলার। এই জায়গাটা থেকে আমরা যেন নিচের দিকে না যাই, সামনে আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি, কত ভালো ক্রিকেট খেলতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। মনের কোণে টেস্ট জয়ের সুপ্ত বাসনা থাকলেও অজিদের কাছ থেকে শ্রদ্ধা আদায় করাটাই হলো এই সফরে বাংলাদেশের প্রধান উদ্দেশ্য। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, উদ্বোধনী ব্যাটসম্যানরা ভালো সূচনা এনে দিতে পারলে ভালো কিছু করা সহজ। তবে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারাটাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারের আশা, ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বাংলাদেশের জন্য আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন মাহাদি আমিন। আগস্টের শেষে যাবে প্রথম ব্যাচ। সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ না খোলার ঘোষণা নাসির উদ্দিন পাটোয়ারি। এবং জুলাই যোদ্ধা সেজে চলছে দুর্নীতি, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ জামায়াত আমিরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla।